পাসপোর্ট ছাড়া আরও নানান জটিলতার কারণে যারা দূতাবাসে যান, আমাদের এই প্রবাসীর সঙ্গে যে আচরণগুলো করা হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের আচরণে মনে হয় তারা হচ্ছে মহাজন আর আমরা হচ্ছে গোলাম। অথচ দেখেন, আপনার আমার টাকা দিয়ে এই কামলাগুলার বেতন দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ফ্রান্সে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আবেদ আলীর অটোফাস ভুয়া বিসিএস ক্যাডার নিয়ে। জনাব, আপনাকে বলছি, খেয়াল তো রাখেন না কিছু। যদি মালিকের সঙ্গে কামলা কিংবা চাকর বেয়াদবিমূলক আচরণ করে কিংবা খারাপ আচরণ করে, আমার ইচ্ছে হয় পায়ের জুতা খুলে মোজাটা তার নাকের ঢোকায় ধরি। কেন বলছি তার উত্তরটা একটুখানি পরেই দিচ্ছি। এবার আসেন মূল কথায়। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডটা যদি ভাঙা হয় তার থেকে কি আশা করবেন আপনি? আমি আমার প্রায় ভিডিও কিংবা বন্ধু বান্ধব অনেকের সাথেই একটা কথা বলি, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে মানুষ গরু কিনত না। বলছিলাম, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার কথা, যার নাম ওয়ালিদ বিন কাশেম, যিনি আবেদ আলীর অটোফাস ভুয়া বিসিএস ক্যাডার হয়ে তিনি এখানে আসছেন। এই মানুষটা প্যারিস আসার পরের থেকেই বাংলাদেশ কমিউনিটির মাঝে লেগে আছে বিভাজন, ঝগড়া, ফাসাদ। এই লোকটা জড়িত হয়ে আছেন পরকীয়া, নারী কেলেঙ্কারি, আদম পাচার থেকে শুরু করে নানা অপকর্মের সাথে সহযোগিতা নিচ্ছেন কিছু হাইব্রিড মার্কা আওয়ামী লীগের, যেটার কারণে প্রকৃত আওয়ামী লীগের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে দেশনেত্রী এই শেখ হাসিনার। কেন বলছি? ফ্রান্স দূতাবাসের জন্ম হওয়ার আগে এই ফ্রান্সের ভূখণ্ডে যারা বাংলাদেশি মানুষরা বসবাস করছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, শ্রদ্ধার পাত্র যারা, তারা বলছেন এর পূর্বে যে অফিসারগুলো এসে গেছেন তাদের দ্বারা বাংলাদেশ কমিউনিটি উপকৃত হয়ে গেছে। বাংলাদেশ কমিউনিটির জন্য তারা কাজ করছেন, সম্মানী মানুষকে সম্মান করছেন, বাংলাদেশ কমিউনিটিকে কিছু দিয়ে গেছেন। এদের সুনাম এখনো পাওয়া যায়, এখনো তারা গান যারা আগে পেয়ে গেছেন। কিন্তু বর্তমান টিমটা আসার পরের থেকে আমাদের বাংলাদেশ কমিউনিটির মাঝে একটা বিভাজন সৃষ্টি করে রেখেছেন, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এরা চায় আপনার আমার ব্রেইনকে তাদের নিয়ন্ত্রণে চালানোর জন্য, এবং কিছু মানুষ চলছেন এবং তারা তা ব্যবহার করছেন। এই সুযোগটা আমাদের দিয়ে তারা ফায়দা তাদের নিচ্ছেন, আর আমরা তাদের কাছে ব্যবহার হয়ে যাচ্ছি। কেন বলছি? একটু আগেই বলছি যে যার কাছে আসলে শিক্ষার আলো নেই তার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আপনি যদি মনে করেন একটা লোক কোটটাই শুটকুট পরে আছে, তাকে শিক্ষিত মনে করে তার সাথে যদি কিছু কথা বলেন আর আশা করেন তার থেকে যদি আপনি যে শিক্ষিত মানুষের আচরণ, শোভামূলক সব কিছু, তাহলে আপনার বোকামি হবে। কারণ কোটটাই পড়লেই কিন্তু আসলে শিক্ষিত হওয়া যায় না, কারণ তার মাঝে শিক্ষার আলো নেই। সে মূর্খর মতো আচরণ করবে। এর আগের যে অফিসারগুলো এসে গেছেন তারা প্রকৃতপক্ষে নিজের মেধা খরচ করে তারা বিসিএস ক্যাডার অর্জন করেছেন। তারা মানুষের সাথে কিভাবে আচরণ করেন, কমিউনিটির জন্য কি করতে হবে, তারা কি কারণে এখানে আসছেন সেটা নিয়ে ভাবছেন। আর এই মানুষটা কূটনীতিক সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ় করার কথা, সেই জায়গায় সেটাকে পিছনে রেখে আমাদের বাংলাদেশ কমিউনিটির পিছনে লেগে বিভাজন সৃষ্টি করে তার নিজের ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। এবং
সম্মানী মানুষকে অসম্মান করছেন, যা মন চায় তার ইচ্ছা মতো সে করছে। কারণ সেই মানুষটা তো মূর্খ, সে তো বিসিএস ক্যাডার না, সে তো অটোফাস, আবেদ আলীর জন্মানো বিসিএস ক্যাডার। সম্মানীকে কিভাবে সম্মান করতে হয় মূর্খ তো তা জানে না। কারণ দেখেন, এই প্যারিসে যারা পাসপোর্ট ভুক্তভোগী কিংবা পাসপোর্ট ছাড়া আরো নানান জটিলতার কারণে যারা দূতাবাসে যান, আমাদের এই প্রবাসীর সঙ্গে যে আচরণগুলো করা হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের আচরণে মনে হয় তারা হচ্ছে মহাজন আর আমরা হচ্ছে গোলাম। অথচ দেখেন, আপনার আমার টাকা দিয়ে এই কামলাগুলার বেতন দেওয়া হয়, এর মানে হচ্ছে তারা কামলা, আমরা মহাজন। অথচ আমাদের সাথে যে আচরণ করা হয় মনে হচ্ছে তারা জমিদার, আমরা চাকর। আমার আগের মোজা সঙ্গানোর উত্তর আশা করি পেয়ে গেছেন। এই মানুষটা এত সাহস কোত্থেকে পান? ওনার নাকি স্ত্রীর আপন একজন মানুষ আমাদের নেত্রীর একেবারে কোন একটি পদে চাকরি করছেন, সেই সুবাদে নাকি তিনি এতটা পাওয়ার খাটান। আমি মনে করি এটা তদন্ত করে আওয়ামী লীগের মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার থেকে রক্ষা পাক, দেশনেত্রীর এই আমাদের প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ না হোক, সেটা ইনভেস্টিগেশন হোক। ওনার কিছু তথ্য আপনাদেরকে বলি আমি। উনি 33তম বিসিএস ক্যাডারে উনি ফেল করেন, গুড়ার ডিম পান। এরপরে 34তম বিসিএস ক্যাডার হন আবেদ আলীর মাধ্যমে, এবং ফাঁস রেজাল্ট বের হওয়ার একদিন আগে তিনি তার ফেসবুকে নাকি আত্মপ্রকাশ করেছিলেন। ওনার কোন কোন কলেজে লেখাপড়া করেছেন এটা একটু সংক্ষেপে একটু বর্ণনা আপনাদেরকে দিই আমি। তিনি মতিঝিল সরকারি বয়েজ হাই স্কুল থেকে 2003 সালে জিপিএ 5 পান। এরপর তিনি 2005 সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি 4.7 পান। ওনার খুব ইচ্ছা ছিল যে তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন। অযোগ্যতার কারণে তিনার আর চান্স হয় নাই। পরে তিনি একটি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 34তম বিসিএস ক্যাডারের পরীক্ষা দেন। এখান থেকে 33তমটায় ঘোড়ার ডিম পান, আর 34তম যেটায় তখন তিনি পাবেন না হিসাবে তিনি তখন এই আবেদ আলীর মাধ্যমে তিনি এই সিস্টেমটা করেন। করে তিনি রেজাল্ট বের হওয়ার আগেই তিনি আত্মপ্রকাশ করেন। কারণ কি? কারণ তিনি তো জানেন আমি তো কিনে ফেলছি, এটা আমার, এটা তো আসবেই, এটার তো কোনো দ্বিধা করার দরকার নেই। এজন্য তিনি খুশিতে আগেই প্রকাশ করে ফেলছেন। ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 028909। ওয়ালিদ বিন কাসেমের রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 028909। এরপর তিনি 19 মে বৃহস্পতিবার 2016 সালে সরকারি চাকরিতে জয়েন করেন বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা যে পদ রয়েছে সেটাতে সহকারী সচিবের যে দায়িত্বে সেটাতে জয়েন করেন। এরপরে তিনি 2019 সালের 19 সেপ্টেম্বর 2021 তিনি ট্রান্সফার হন আমাদের প্যারিসে। এরপরে নাটকীয়তা শুরু হয় ওনার। এরপরে শুরু হয় পরকীয়া, শুরু হয় নারীবাজি, শুরু হয়
আমাদের কমিউনিটির মাঝে বিভাজন সৃষ্টি করা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কি বলবে আছে এই ফ্রান্স প্রবাসীদের কথাগুলো? সে কতটা অসহায়ত্বে মানুষ বসে থাকে সেই দূতাবাসে গেলে। দূতাবাসের সামনে দেখেন নোংরা হয়ে আছে পরিবেশ, যেখানে নর্দমার মতো পড়ে থাকে ময়লা আবর্জনা, পানি। ভিতরে বসলে দুর্গন্ধ ছড়ায়। তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে কিছু আমাদের প্রবাসী বাংলাদেশিরা উত্তেজিত হন। সেই কথাগুলো মানুষ কেউ বলতে চায় না। আমাদের এই ফ্রান্সে যারা কিছু সাংবাদিক ভাইরা রয়েছেন, তেলবাজিতে ব্যস্ত রয়েছেন, ধান্দা করায় ব্যস্ত রয়েছেন, তার ছাড়া মাইক্রোফোন নিয়ে দেখবেন ঘুরেন, এগুলা বলবে না কেউ কখনো। ভাবছি এই ভুয়া বিসিএস ক্যাডারের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি, এবং এটা দেখে যেন সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কোনো পদক্ষেপ নেন, তার জন্য আজকের এই ভিডিও করা। তাই আমি চাই, এবং আমি আগেও বলেছি যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। একটা যুব সমাজ চাইলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব, সেই প্রত্যাশাই কাজ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হতে পারে আগামী আবার অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন।